নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রহস্য রোমাঞ্চ। আজকের নিবেদন নভনীল চক্রবর্তীর কাহিনী পদ্মার তীরে। শুরু হতে চলেছে পদ্মার তীরে। শিলাইদহের পদ্মপাড়ে তখন ভোরের কুয়াশা। নদীর ওপারে নৌকার দাঁড়ে দাঁড়ে ঠুকরে পড়ছে জল। দূরের বাঁশবনের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একফালি সূর্যোদয়। জমিদার বাড়ির বড় বারান্দায় দাঁড়িয়ে অমিয়ন্তু ফাঁকা চোখে তাকিয়ে আছে। বাড়িটা আজ অদ্ভুত নীরব, কারণ গত রাতেই মায়ের শ্বাস বন্ধ হয়ে গেছে। পাশ থেকে ধীরে এসে দাঁড়ালো বড় পিসি হেমাঙ্গিনী দেবী। তার কণ্ঠস্বর থেমে থেমে বলল, অমিয়, তুই একবার নিচে যা, আত্মীয় স্বজন আসছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। অমিয় চুপ করে রইল, চোখে লাল ডোর, ঠোঁটে কাঁপুনি। মাছ চলে গেল, অথচ আমি শেষবারও তার হাত ধরতে পারলাম না। হেমাঙ্গিনী দেবী চোখ মুছে বললেন, তোর বাবা বাইরে কলকাতায় খরচের জন্য ধার করছিলেন, তাই ফিরতে পারলেন না। মা একাই সব সামলাতো। তুই কই ছিলি তখন? সে জানে গত কয়েক মাস সে কলকাতায় ছিল, ডাক্তারি পড়ার প্রস্তুতি নিচ্ছিল। চিঠি এসেছিল মায়ের অসুখের, কিন্তু তেমন গুরুত্ব দেয়নি সে। আর এখন একটা ফাঁকা ঘর, শূন্য বারান্দা, গন্ধহীন শীতল গায়ের চাদর। 2 দিন পরে শ্রাদ্ধের ভিড়ে মুখ দেখা গেল কেয়া, জমিদার বাড়ির পাশের বাড়ির মেয়ে। ছোটবেলা থেকেই অমিয়র খেলাধুলার সাথী। কেয়া বলল, অমিয়দা, তোমার মা? আমি তো বিশ্বাসই করতে পারছি না ব্যাপারটা। অমিয় মাথা নাড়ল। সব শেষ হয়ে গেল কেয়া, সব শেষ হয়ে গেল। এই বাড়ি, এই নদী, সবকিছু যেন কেমন একদম অচেনা লাগছে। কেয়া আস্তে আস্তে বলল, তুমি কলকাতা ফিরে যাবে অমিয়দা? হ্যাঁ, বাবার কাছে টাকার অবস্থা খুব খারাপ। জমিদারের সব জমি বন্ধক পড়েছে। আর এখানে থাকলেও কার জন্য বলতে পারো? কার জন্য? কেয়ার চোখে তখনও জল চিকচিক করছিল, কিন্তু সে চেপে রাখল। তার মনে হচ্ছিল যদি এখন না বলে হয়তো কোনোদিনও অমিয় জানবেই না তার মনের কথা। কয়েকদিন পরেই হেমাঙ্গিনী দেবী এক অদ্ভুত প্রস্তাব রাখলেন। অমিয়, তুই কেয়াকে বিয়ে করে ফেল। পাশের বাড়ির মেয়ে, ভালো পরিবার। তুই বাইরে গেলে ও পিসি বাড়িটা দেখাশোনা করবে। অমিয় থমকে গেল। পিসিমা, এ সময়ে এসব কথা? হেমাঙ্গিনী কড়া স্বরে বললেন, যে সংসারের ভাঙন শুরু হয়েছে তাকে বাঁধতে হলে সময় দেখতে হয় না। কেয়া মুখ নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু তার বাবা রাধাকান্ত বাবু স্পষ্ট জানিয়ে দিলেন, আমার মেয়েকে এমন সংসারে পাঠাবো না যেখানে আজ তো অর্থ নেই, কাল মাথায় ছাদ থাকবে কিনা সন্দেহ। কেয়া কিছু বলতে গেল, কিন্তু রাধাকান্ত বাবুর চোখের দিকে তাকিয়েই চুপ করে গেল। কলকাতা ফেরার আগে শেষ বিকেলটায় অমিয় নদীর ধারে দাঁড়িয়েছিল।
দূরে সূর্য অস্ত যাচ্ছে, সোনালি আলো পড়েছে জলে। পায়ের শব্দে ফিরে তাকিয়ে দেখল কেয়া এসে দাঁড়িয়েছে। তুমি তাহলে যাচ্ছ? হ্যাঁ, আজ রাতের নৌকোয় চড়ে। কেয়া কাঁপা গলায় বলল, তোমার কি মনে আছে যখন আমরা ছোট ছিলাম তুমি বলেছিলে আমি বড় হয়ে তোমায় নিয়ে দূরে চলে যাব? অমিয় হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে আনন্দ ছিল না, ছিল বিষাদ। মনে আছে, মনে আছে কেয়া, কিন্তু এখন আমি নিজেকে নিয়ে কোথায় যাব তাই জানি না। কেয়া তখন পায়ের কাছে রাখা ফুলের মালাটা এগিয়ে দিল অমিয়র দিকে। এটা রেখো অমিয়দা, যখন মন খারাপ হবে তোমার তখন তুমি ভাববে এই ফুলগুলোর গন্ধেই আমি আছি। অমিয় কিছু বলল না। ফুল হাতে নিয়ে সে শুধু নদীর দিকে তাকিয়ে থাকলো। কলকাতা পৌঁছানোর পর থেকেই অমিয় চিঠি পাঠাতো কেয়াকে, কিন্তু কখনো কোনো উত্তর আসতো না। 6 মাস পর খবর এলো কেয়ার বিয়ে ঠিক হয়েছে এক ইংরেজ কোম্পানির বাবুর সঙ্গে, যিনি বোম্বাইতে রেলওয়ের বড় পদে আছেন। সেদিন রাতে অমিয় তার মায়ের পুরনো চাদর মুখে গুঁজে অঝরে কাঁদল। মা নেই, বাড়ি নেই, আর কেয়া, সে তো এখন যাবে অন্যের ঘরে। বছর কেটে গেল। 1911 সালের শীতের এক সকালে অমিয় চিঠি পেল। অমিয়দা, আমি কেয়া। আমরা সপরিবারে বিলেতে চলে যাচ্ছি। হয়তো আর দেখা হবে না কোনোদিন। তোমার দেওয়া সেই প্রতিশ্রুতির জন্যে আমি সারা জীবন অপেক্ষা করেছি, কিন্তু ভাগ্যের পরিহাসে সময় আমাদের দুজনকে দূরে করে দিল। ভালো থেকো অমিয়দা। শেষবারের মতো শিলাইদহে ফেরা হলো অমিয়র 1917-তে, প্রথম বিশ্বযুদ্ধের বছর। প্রায় 10 বছর পর আবার পা রাখা, তাও সেই বাড়ির উঠোনে যেটার প্রতিটি ইট, প্রতিটি জানালার কাঠ, প্রতিটি দরজার কপাট তার শৈশবের সাক্ষী। বাড়িটা যেন আর বাড়ি নেই, এক অচেনা খোলস। দরজায় মুছে ধরা তালা, জানালার ফাঁক দিয়ে শুকনো ধুলো উঠছে। এককালে উঠোন জুড়ে যে করবি আর শিউলি গাছগুলো ফুল ছড়িয়ে রাখত, আজ সেখানে কেবল আগাছা আর শুকনো পাতা। পিসিমা যিনি তাকে হাত ধরে আঁচলের কোঁচড়ে চিনি মুড়ে ভরে খাওয়াতেন, সেই মানুষটাও আজ আর নেই। বছর 3 আগে চলে গেছেন। অমিয়র মনে পড়ে গেল সেই দুপুর বেলাগুলো। কেয়া দাওয়ায় বসে গাছের পাতায় সূর্যের আলো ফেলে তার জন্য শিউলি কেঁথে মালা বানাচ্ছে। সেই কেয়া আজ কোথায়? পদ্মার ধারে গিয়ে দাঁড়ালো সে। নদীটা এখনো একই, ধীর, প্রশান্ত, অথচ বুকে বয়ে নিয়ে চলেছে কত মানুষের গল্প। পকেট থেকে পিতলের ছোট্ট একটা বাক্স বার করলো অমিয়। ভিতরে কেয়ার দেওয়া সেই শুকনো ফুলের মালাটা। ফুলটাকে আর বোঝা যাচ্ছে না, কিন্তু অদ্ভুতভাবে গন্ধটা যেন রয়ে গেছে। হয়তো সেই গন্ধ নদীর হাওয়ায় মিশে আছে, কুয়াশার ভেতর ভেসে আছে, অথবা হয়তো কেবল তার নিজের বুকের গভীরে আটকে আছে, যেখান থেকে কোনো কিছু আর বেরোতে পারে না। একটা নৌকো ভেসে আসছে ঘাটে। মাঝি ডেকে উঠল, বাবু, যাবেন নাকি? অমিয় মাথা নাড়ল, নৌকা ছাড়ল। ধীরে ধীরে ঘাট সরে গেল, শিলাইদহ সরে গেল। দূরে বাড়িটার ছায়া দেখা যাচ্ছিল, তারপর সেটাও মিলিয়ে গেল আস্তে আস্তে।
পদ্মার জল যেন আরো ঠান্ডা হয়ে উঠল। বাতাসে ভাসছিল ভেজা মাটির গন্ধ আর এক অদৃশ্য শূন্যতা। অমিয় ভাবল, কিছু বিদায় আছে যেগুলো আসলে কখনো শেষ হয় না। তারা বুকের ভেতরে থেকে যায় নীরবে বছরের পর বছর, যতদিন না মানুষটাও মিলিয়ে যায় অনন্তের স্রোতে। এতক্ষণ আপনারা শুনছিলেন নবনীল চক্রবর্তীর কাহিনী পদ্মার তীরে। গল্প পাঠে অরিত্র, হেমাঙ্গিনী দেবীর চরিত্রে সুস্মিতা চক্রবর্তী, অমিয় চরিত্রে অচ্যুত সাহা, কেয়ার চরিত্রে মৈত্রী, রাধাকান্ত বাবু রাহুল, মাঝি এবং আবহতে দেবদীপ, স্পেশাল এফেক্ট অরিজিৎ। আর ওই রকম গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রহস্য রোমাঞ্চ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রহস্য রোমাঞ্চ।